তোমরা যারা ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের স্কুল থেকে যে 50 নম্বর মানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে ইতিহাস বিষয়ের প্রশ্নগুলির উত্তর প্রসঙ্গে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেকটাই কাজে আসবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। দশম শ্রেণীর জন্য ইতিহাস বিষয়ের যে 50 নম্বর মানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, সেই প্রশ্নপত্রটি তোমাদের সামনে রয়েছে। আমরা এই প্রশ্নপত্রের মধ্যেই প্রথমেই 1 নম্বর মানের যে প্রশ্নগুলো তার উত্তরগুলো রেডি করে নেব। চলে আসি প্রথমেই 1-এর দাগের। এখানে বলা হয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মিল করতে। প্রথমেই বলা হয়েছে, দেখো 1-এর দাগের 1 ভাইসরয়, এটার সাথে সঠিক মিল হবে লর্ড ক্যানিং। তারপর বলা হয়েছে চৈত্র মেলা, এটার সাথে সঠিক মিল হবে নবগোপাল মিত্র। তারপর বলা হয়েছে দেখো 1-এর দাগের 3 জমিদার সভা, এটার সাথে সঠিক মিল হবে কয়েকটা অর্থাৎ রাধাকান্ত দেব। এবং শেষ বলা হয়েছে 1-এর দাগের 4 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটার সাথে সঠিক মিল হবে তারানাথ পালিত। এরপর চলে আসবো 2-এর দাগের। এখানে বলা হয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম বলা হয়েছে 2-এর দাগের 1-এর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল, এটি হবে মিথ্যা। ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেনি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সমাপ্তি ঘটেছিল। এরপর চলে আসি 2-এর দাগের 2, বলা হয়েছে ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য, এটা হবে সত্য। তারপর আমরা চলে আসি 2-এর দাগের 3, বলা হচ্ছে দেখো 1857 বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন, এটি হবে মিথ্যা। তারপর চলে আসি 2-এর দাগের 4, বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন, এটা হবে সত্য। এরপর চলে আসি 3-এর দাগের প্রশ্নগুলির উত্তর। শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রথম বলা হয়েছে ভারতে ছাপা প্রথম বাংলা বই হলো, সঠিক উত্তর হবে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটি হবে সঠিক উত্তর। তারপর 3-এর দাগে 2-এর বলা হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, এটা হবে সঠিক। তারপর 3-এর দাগে 3-এর ঔপনিবেশিক ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং, এটা হবে সঠিক উত্তর। তারপর 3-এর দাগে 4-এর আনন্দমঠ উপন্যাসটি ড্যাশ আন্দোলনের প্রেক্ষাপটে বা পটভূমিতে রচিত। সন্ন্যাসী বা ফকির আন্দোলন বা ফকির বিদ্রোহ কথাটা সব থেকে ভালো হয়। প্রশ্নের মধ্যে বিদ্রোহ কথাটি লেখেনি, আন্দোলন কথাটি লিখেছে, কিন্তু সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ এটাই কিন্তু সঠিক হবে। এরপর আমরা চলে আসি 4-এর দাগের যে প্রশ্ন ছিল, 2-3টি বাক্যের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন বলা হয়েছে ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা লেখো। এখানে বলে রাখি, এই যে প্রশ্নটি দেওয়া হয়েছে, এই প্রশ্নটি তোমাদের প্রশ্নপত্রের মধ্যেই কিন্তু ভুল ছাপা হয়েছে। প্রশ্নটি সঠিক হতো ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা লেখো। চলে আসি আমরা উত্তর প্রসঙ্গে। ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের বেশ কয়েকটি সুবিধার দিক রয়েছে। আমরা লিখব দুটো। ক, ইন্টারনেটের সহায়তায় অতি দ্রুত সহজে ঘরে বসে দুনিয়ার যাবতীয় তথ্য নিমেষে সংগ্রহ করা যায়। দ্বিতীয়ত, ইন্টারনেটের সাহায্যে ইতিহাসে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সামান্য ব্যয়ে প্রচুর তথ্য জানা যায়। প্রচুর অর্থ ব্যয় করে বইপত্র রিপোর্ট কিনতে হয় না। চলে আসি আমরা 4-এর দাগে 2-এর প্রশ্ন। বলা হয়েছে ডেভিড হেয়ার কেন স্মরণীয়। উত্তরটি হবে এরকম, স্কটল্যান্ডের ঘড়ি প্রস্তুতকারক ডেভিড হেয়ার ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসারের কাজে আন্তরিক উদ্যোগ গ্রহণ করেছিলেন। 1817 খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু কলেজ, স্কুল বুক সোসাইটি এবং 1818 খ্রিস্টাব্দে কলকাতা পটলডাঙ্গা একাডেমি অর্থাৎ হেয়ার স্কুল প্রতিষ্ঠা করে এ দেশে শিক্ষা বিস্তারে নবজাগরণ ঘটান। চলে আসি আমরা পরের প্রশ্ন 4-এর দাগে 3-এর, বলা হচ্ছে বারাসাত বিদ্রোহ কি। উত্তর হবে ব্রিটিশ এবং জমিদারদের অত্যাচারের হাত থেকে বাংলার নিরীহ কৃষকদের বাঁচাতে ওয়াহাবি আন্দোলনের আদর্শকে সামনে রেখে তিতুমির বাংলার বারাসাত বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটান। নিজেকে ওই অঞ্চলের বাদশাহ বলে ঘোষণা করে স্থানীয় জমিদার নীলকরদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের সূচনা করেন, যা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। চলে আসি পরের প্রশ্ন 4-এর দাগে 4-এর, বলা হচ্ছে গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়। উত্তর হবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কবিগুরুর গোরা উপন্যাসে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মনোভাব বনাম গ্রাম্য সামাজিক বন্ধন
এবং কোনো নির্দিষ্ট ধর্মকে আশ্রয় করে উগ্র জাতীয়তাবাদ বনাম সর্বধর্মের সমন্বয়ে তৈরি উদারনৈতিক জাতীয়তাবাদ, এই মূল দ্বন্দ্ব প্রতিফলিত হয়েছে। উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী গোঁড়া নানামুখী দ্বন্দ্বের মধ্য দিয়ে শেষ পর্যন্ত অনুভব করেছে ভারত মায়ের পরিচয় কোনো নির্দিষ্ট জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, সকল জাতির ঐক্যের মধ্যে দিয়েই ভারত মায়ের লাঞ্ছনা মোচন সম্ভব। চলে আসি পরের প্রশ্ন, 4 দাগের 5 প্রশ্ন। বলা হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? উত্তর হবে ঔপনিবেশিক ভারতবর্ষে একজন খ্যাতনামা ব্যঙ্গচিত্র নির্মাতা হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয়। ব্রিটিশ শাসনকালে ভারতবাসীর উপর ব্রিটিশদের নির্মম অত্যাচার তিনি ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অসারতার দিকগুলি প্রকাশ করতেন। শুধু তাই নয়, তৎকালীন বাবু সমাজের পরিণাম, ব্রাহ্মণদের দুশ্চরিত্রতা, দেশ নেতাদের ভণ্ডামি ইত্যাদিও হয়ে উঠত তাঁর ব্যঙ্গচিত্রের বিষয়, যেখানে তিনি তৎকালীন সমাজ ব্যবস্থাকে কঠোর সমালোচনায় বিদ্ধ করতেন। এভাবেই ব্যঙ্গচিত্রকে প্রতিবাদের মাধ্যম করে সমাজ ও সাম্রাজ্যবাদের সমালোচনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ভাবধারার জাগরণে গগনেন্দ্রনাথ ঠাকুর এবং তার কীর্তি স্মরণীয় হয়ে আছে। চলে আসি 5 দাগের। বলা হচ্ছে 7-8টি বাক্যে উত্তর দিতে হবে, অর্থাৎ 4 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন বলা হয়েছে মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়? এর উত্তর প্রস্তুত করব আমরা এভাবে, লিখব ঔপনিবেশিক সময়কালে ভারতীয় বিজ্ঞান চর্চার প্রেক্ষাপটকে সম্প্রসারিত করার মূল কাণ্ডারি হিসেবে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের নাম ইতিহাসে অমর হয়ে আছে। এরপর বাঁ দিকে পয়েন্ট করব, লিখব বিজ্ঞান চর্চার প্রসারে উদ্যোগ। লিখব মহেন্দ্রলাল সরকার পেশায় ডাক্তার হলেও অন্ধবিশ্বাস কুসংস্কার দূর করে বিজ্ঞান মনস্কতা প্রসারে তিনি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিজ্ঞানের অধ্যাপক ফাদার ইউজিন লাফোর সহযোগিতায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এরপর পয়েন্ট করব বিজ্ঞান চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান। লিখব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই প্রতিষ্ঠানকে সামনে রেখে বিশুদ্ধ বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা, বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রভৃতি বিষয়ে ডাক্তার মহেন্দ্রলাল সরকার নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতেন। তার অনুপ্রেরণায় আচার্য জগদীশচন্দ্র বসু, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, চন্দ্রশেখর ভেঙ্কটরমন, মেঘনাদ সাহা প্রমুখ খ্যাতনামা বিজ্ঞানী এবং গবেষকেরা গবেষণা কর্মে নিযুক্ত হয়েছিলেন। এরপর মন্তব্য বলে বাঁদিকে পয়েন্ট করব এবং লিখব পরিশেষে বলা যায় ঔপনিবেশিক ভারতবর্ষে বিজ্ঞান চর্চার ইতিহাসে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের বহুমুখী অবদান ভারতে বিজ্ঞান চর্চা জাগরণ ঘটিয়েছিল এবং পরবর্তীকালে ভারতীয় বিজ্ঞান চর্চাকে গতি প্রদান করেছিল। এরপর চলে আসি 5 দাগের 2 প্রশ্ন। বলা হয়েছে দেখো শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো। উত্তরটি লিখব আমরা এভাবে, 19 শতকের প্রথম পর্বে ভারতে শিক্ষা বিস্তারে তথা বাংলা ভাষা ও সাহিত্যের শ্রীবৃদ্ধির ক্ষেত্রে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন অবিস্মরণীয় অবদান রেখেছিল। বাঁদিকে পয়েন্ট করব ছাপাখানা স্থাপন। লিখব 1800 খ্রিস্টাব্দে মিশনের অন্যতম প্রাণপুরুষ উইলিয়াম কেরির উদ্যোগে প্রথম একটি ছাপাখানা স্থাপন করা হয়। সেখান থেকে বাংলা ভাষার বিভিন্ন পত্রপত্রিকা ছেপে প্রকাশিত হতে শুরু করে। এই ছাপাখানার সূত্র ধরেই বাংলা ভাষায় শিক্ষা তথা সাহিত্যের সমৃদ্ধির পথ প্রস্তুত হয়। এরপর বাঁদিকে পয়েন্ট করব গ্রন্থ প্রকাশের উদ্যোগ। লিখব শ্রীরামপুর মিশনের প্রধান 3 ব্যক্তিত্ব উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং ওয়ার্ডস এর অক্লান্ত প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন প্রেস বাংলার অন্যতম মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। প্রথম দিকে এই প্রেস থেকে বাইবেলের বাংলা অনুবাদ ছেপে প্রকাশিত হয়। ক্রমে ছাত্রদের সুবিধার জন্য পাঠ্যপুস্তক, দিগদর্শন এবং সমাচার দর্পণ নামে 2টি সাপ্তাহিক এবং মাসিক পত্রপত্রিকা প্রকাশও শুরু। পরবর্তীকালে বাংলা ভাষায় লেখা একাধিক মূল্যবান গ্রন্থ এখান থেকে ছেপে প্রকাশিত হয়। এরপর বাঁদিকে পয়েন্ট করব প্রকাশনার বাণিজ্যিক উদ্যোগ। লিখব শ্রীরামপুর মিশনের প্রেস মৌলিক গ্রন্থ ছাপানোর পাশাপাশি বাণিজ্যিক উদ্দেশ্যে গ্রন্থ ছাপানোর উদ্যোগ শুরু করেছিল। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সহযোগিতায় পাঠ্যপুস্তক নির্মাণে শ্রীরামপুর মিশনের প্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই ব্যবসায়িক উদ্যোগ এতটাই সফল হয়েছিল যে 1820 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর প্রেসে মুদ্রণ যন্ত্রের সংখ্যা দাঁড়িয়েছিল 18টি এবং শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রায় 40টি ভাষায় 2,12,000 বই ছেপে প্রকাশিত হয়েছিল। এরপর আমরা পয়েন্ট করে নেব বাঁদিকে মূল্যায়ন। লিখব পরিশেষে বলা যায় বাংলা তথা সমগ্র ভারতে মুদ্রণ শিল্পের বিকাশের ইতিহাসে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন যে বহুমুখী অবদান রেখেছিল তা মুদ্রণ শিল্পের বিকাশে নবজাগরণ সৃষ্টি করে। চলে আসি 5 দাগের 3 প্রশ্ন। বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠার সবচেয়ে বেশি ফুটে উঠেছিল? এর উত্তর লিখব আমরা এভাবে,
রবীন্দ্রনাথ ঠাকুর আজীবন বিশ্ব প্রকৃতির প্রাঙ্গণে থেকে প্রাপ্ত শিক্ষা সম্পর্কে যে প্রকার চিন্তাভাবনা মনের মধ্যে আচ্ছন্ন রেখেছিলেন তার জীবন্ত রূপ হিসেবে গড়ে তুলেছিলেন শান্তিনিকেতনের আশ্রম তথা বিশ্বভারতী। এরপর আমরা বাঁ দিকে একটা পয়েন্ট করব, ব্রহ্ম বিদ্যালয় স্থাপন। লিখব প্রকৃতির প্রাঙ্গণে শিক্ষা। এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য রবীন্দ্রনাথ 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্ম বিদ্যালয়। প্রকৃতির মাধুর্যে আশ্রমিক পরিবেশে আবাসিক শিক্ষা প্রদান করার জন্যই স্থাপিত হয়েছিল এই প্রতিষ্ঠান। এরপর আমরা বাঁদিকে পয়েন্ট করে নেব শিক্ষা প্রদানের নতুন ব্যবস্থা। লিখব ঔপনিবেশিক অন্তঃসার শূন্য শিক্ষার পরিবর্তে সঠিক শিক্ষার দিশা দেখাতেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে আশ্রম স্থাপন করেছিলেন। প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে বিভিন্ন উৎসব এবং শিক্ষা, এই ধারণাই তিনি প্রচার করেছিলেন ছাত্রদের মধ্যে। তাই সেখানে অরণ্যকে কেন্দ্র করে, বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে একাধিক উৎসব পালনের রীতি প্রবর্তন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। এরপর আমরা বাঁদিকে পয়েন্ট করব এবং লিখব বিশ্বভারতীর ভাবনা। লিখব রবীন্দ্রনাথ ঠাকুর তার তপবন নামক প্রবন্ধে লিখেছিলেন তপবনের মধ্যে রয়েছে প্রকৃতির নিবিড় শান্ত রূপ। ঔপনিবেশিক শিক্ষার বাইরে তিনি এক বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য শান্তি ও নিবিড় রূপের মধ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করলেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় শান্তিনিকেতনকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার আদর্শ। এরপর আমরা চলে আসি 5-এর দাগের 4-এর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল। লিখব জাতীয়তাবাদী ভাবধারার জাগরণে ভারতবাসীর স্বদেশপ্রীতি তৎকালীন সময়ে যেমন কাব্য, নাটক, প্রবন্ধ এবং উপন্যাসে প্রকাশিত হয়েছিল, ঠিক তেমনি শিল্পের একটি রূপ চিত্রকলার মধ্য দিয়েও প্রতিভাসিত হয়েছিল স্বাদেশিকতা। এই স্বাদেশিকতার জোয়ারে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র হয়ে উঠেছিল প্রতীক স্বরূপ। এরপর আমরা একটা পয়েন্ট করব, লিখব চিত্রটি রচনার পটভূমি। লিখব 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যখন সমগ্র বাংলা উত্তাল, সেই প্রেক্ষাপটেই অবনীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটাতে অঙ্কন করেছিলেন বঙ্গমাতা চিত্র। পরবর্তীকালে ভগিনী নিবেদিতা এই চিত্রের নাম রেখেছিলেন ভারত মাতা। এরপর আমরা প্যারা চেঞ্জ করব এবং পয়েন্ট করব চিত্রটির স্বরূপ। লিখব অবনীন্দ্রনাথ ঠাকুর ধনসম্পদের দেবী লক্ষ্মীর রূপ অনুসরণে চতুর্ভুজা মাতৃমূর্তি ভারত মাতার রূপ নির্মাণ করেছিলেন। তার ভারত মাতা গৈরিক বস্ত্র পরিহিতা, তার 4 হাতে বেদ, ধানের শীষ, জপমালা এবং শ্বেত বস্ত্র, যা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় শিক্ষা দীক্ষা, অন্ন এবং বস্ত্রের প্রতীক। এরপর আমরা আবার পয়েন্ট করব জাতীয়তাবাদী আন্দোলনে চিত্রটির গুরুত্ব। লিখব এই চিত্র নির্মাণে আগে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক বা সিম্বল হিসেবে তেমন কিছুই ছিল না, তাই অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র তৎকালীন জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল। জাতীয়তাবাদী আন্দোলনে এই চিত্রটির নানামুখী গুরুত্ব ছিল। প্রথম লিখব ক, এর আগে ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক হিসাবে তেমন কিছুই ছিল না, তাই এই চিত্র হয়ে উঠেছিল আপামর বাঙালি তথা ভারতবাসীর কাছে জাতীয়তাবাদের আদর্শ মাতৃমূর্তি। এরপর পয়েন্ট করব খ, লিখব এই মাতৃমূর্তির হাতে ছিল না কোনো অস্ত্র, তাই এটি সন্ত্রাস উগ্রপন্থী জাতীয়তাবাদের মাঝে শান্তির বার্তা প্রদান করেছিল। তারপর পয়েন্ট করব গ, এই চিত্রকে সামনে রেখে তৎকালীন সময়ে জাতীয়তাবাদী প্রচার, আন্দোলন, সমাবেশ সব কিছুই চালিত হতো। এরপর উপসংহার বলে বাঁদিকে পয়েন্ট করব, লিখব পরিশেষে বলা যায় কেউ কেউ ভারত মাতা চিত্রের মধ্য দিয়ে উগ্র হিন্দুত্ববাদের সমর্থন খুঁজে পেলেও তৎকালীন জাতীয়তাবাদী আন্দোলনে এই চিত্র জাতি ধর্ম নির্বিশেষে আপামর ভারতবাসীর কাছে চূড়ান্ত রূপে গ্রহণীয় হয়ে উঠেছিল। তাই এই চিত্র যে জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান প্রতীক ছিল তাতে কোনো সন্দেহ নেই। এরপর আমরা চলে আসবো 5-এর দাগের 5-এর প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। লিখব আমরা 19 শতকের প্রথম দিকে বাংলায় আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারের কারণে সমাজ, সংস্কৃতি, ধর্ম প্রভৃতি সব ক্ষেত্রে এক বৌদ্ধিক পরিবর্তন এসেছিল, যার প্রভাবে সমগ্র বাংলা জুড়ে শুরু হয়েছিল আধুনিক সাহিত্য, দর্শন, শিক্ষা, বিজ্ঞান চর্চা, সমাজ সংস্কার প্রভৃতি একাধিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি। এই অগ্রগতিকে সামনে রেখে বাংলায় ঘটেছিল নবজাগরণ। এরপর প্যারা চেঞ্জ করব, লিখব 19 শতকে সংঘটিত বাংলার নবজাগরণ নানা দিক থেকে গতিশীল হলেও নানা কারণে এই নবজাগরণের গতি প্রকৃতি সীমাবদ্ধ হয়ে উঠেছিল শহরের মধ্যে। প্রথমত লিখব এই নবজাগরণের প্রভাব শিক্ষিত সম্প্রদায়ের বাইরে সেভাবে ছড়িয়ে পড়তে পারেনি। সে যুগে বেশিরভাগ শিক্ষিত সম্প্রদায় যেহেতু শহরে বসবাস করত, তাই এই নবজাগরণও হয়ে উঠেছিল শহর কেন্দ্রিক।
তারপর পয়েন্ট করব দ্বিতীয়ত, লিখব এই নবজাগরণ ছিল আদর্শের জাগরণ। তাই এই জাগরণের আদর্শের সাথে বাংলার অগণিত দরিদ্র মেহনতি মানুষের কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। এ কারণে এর আদর্শ সীমাবদ্ধ ছিল কলকাতা শহরের মধ্যে। এরপর তৃতীয়ত বলে পয়েন্ট করব, লিখব 19 শতকের নবজাগরণের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল একটি অর্থ সামাজিক প্রেক্ষাপট। শহর ছাড়িয়ে এই অর্থ সামাজিক প্রেক্ষাপট তৎকালীন বাংলায় আর কোথাও ছিল না। তাই এই নবজাগরণ হয়ে উঠেছিল শহর কেন্দ্রিক। এরপর পয়েন্ট করব চতুর্থত, লিখব এই নবজাগরণের মূল আশ্রয় ছিল ব্রিটিশ নির্ভরতা। সে সময় গ্রাম বাংলায় ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল। তাই এই নবজাগরণ শহর ছাড়িয়ে গ্রামগঞ্জের মানুষকে প্রভাবিত করতে পারেনি। এরপর আমরা পয়েন্ট করব মন্তব্য, লিখব পরিশেষে বলা যায় 19 শতকের নবজাগরণে নানাভাবে এসে হাজির হয়েছিল শহর কেন্দ্রিক উপাদান। তাই এই নবজাগরণও স্বাভাবিকভাবেই হয়ে উঠেছিল শহর কেন্দ্রিক। এরপর আমরা চলে আসি যে বড় প্রশ্ন দেওয়া হয়েছে, 15-16 বাক্যে উত্তর দাও, 8 নম্বর মানের প্রশ্ন। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথমেই আমরা বাঁদিকে ভূমিকা বলে পয়েন্ট করব এবং লিখব 19 শতকে ভারতে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেকগুলি উদ্যোগ গ্রহণ করে, কিন্তু এদেশে প্রাচ্য না পাশ্চাত্য কোন ধরনের শিক্ষার প্রচারের উদ্যোগ নেওয়ার প্রয়োজন সে বিষয়ে তৈরি হয় চরম দ্বন্দ্ব। শিক্ষা বিস্তারের পদ্ধতিকে কেন্দ্র করে জন্ম নেয় প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক বিতর্ক। বাঁদিকে পয়েন্ট করব, লিখব বিতর্কের সূত্রপাত। লিখব 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট আইন পাশ হয়। এই আইনে বলা হয় কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষায় ব্যয় করবে। এই আইন অনুসারে জনশিক্ষার জন্য 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি গঠিত হয়। এই কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। রাজা রামমোহন রায় এই সিদ্ধান্তের বিরোধিতা করে বড়লাট লর্ড আমহার্স্টকে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংরাজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রসারের দাবি জানায়। এই থেকেই শুরু হয় ভারতের প্রাচ্য না পাশ্চাত্য কোন ধরনের শিক্ষার প্রচারের উদ্যোগ গ্রহণ করা উচিত সে বিষয়ে বিতর্ক। এরপর পয়েন্ট করে নেব, লিখব প্রাচ্যবাদীদের বক্তব্য। লিখব ভারতে কোন ধরনের জনশিক্ষা প্রচারের প্রয়োজন সে বিষয়ে কোলব্রুক, উইলসন, প্রিন্সেপ প্রমুখ ব্যক্তিবর্গ ভারতের প্রাচ্য বা দেশীয় সনাতন শিক্ষা বিস্তারের পক্ষে বক্তব্য পেশ করেন। প্যারা চেঞ্জ করে লিখব তারা যুক্তি দিয়ে বলেন ভারতে বিদেশি বা ইংরেজি শিক্ষার বিস্তার ঘটালে তা আপামর ভারতবাসীর কাছে সমানভাবে গ্রহণীয় হবে না। ইংরাজি ভাষা শিক্ষা ভারতবাসীর মনে ইংরেজ বিদ্বেষ তৈরি করবে, যা পরবর্তীকালে ব্রিটিশ শাসনের বিস্তারে অন্তরায় হবে। তাই এদেশে প্রাচ্য শিক্ষা বিস্তারই আদর্শ। এরপর আবার আমরা পয়েন্ট করব, লিখব পাশ্চাত্যবাদীদের বক্তব্য। লিখব ভারতের কোন ধরনের জনশিক্ষা প্রচারের প্রয়োজন সে বিষয়ে টমাস ব্যাবিংটন মেকলে, আলেকজান্ডার ডাফ, কলভিন প্রমুখ ব্যক্তিবর্গ পাশ্চাত্য বা বিদেশি শিক্ষা বিস্তারের পক্ষে বক্তব্য পেশ করেন। এরপর আমরা প্যারা চেঞ্জ করব এবং লিখব তারা যুক্তি দিয়ে বলেন দীর্ঘদিন ধরেই ভারতে প্রাচ্য শিক্ষা চলে এসেছে, সেক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষা নতুন আলো দিশা হয়ে উঠবে। ভারতবাসী বিদেশি শিক্ষায় শিক্ষিত হলে সমাজ থেকে কুসংস্কার এবং মানুষের পচনশীল মানসিকতা দূর হবে। এতে আপামর ভারতবাসীর পক্ষে এক বিরাট সামাজিক কল্যাণ হবে। এরপর আমরা পয়েন্ট করব মেকলে মিনিট। লিখব ভারতের প্রাচ্য না পাশ্চাত্য কোন ধরনের শিক্ষা বিস্তার প্রয়োজন এই বিষয়ে বিতর্কের মাঝেই টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জোরালো দাবি তুলে 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব পাঠান, যা মেকলে মিনিটস বা মেকলে প্রস্তাব নামে পরিচিত। প্যারা চেঞ্জ করে লিখব এই প্রস্তাবে তিনি কয়েকটি বিষয় যুক্তিসহ তুলে ধরেন। দিয়ে লিখব তিনি জানান প্রথমত প্রাচ্যের শিক্ষা বৈজ্ঞানিক চেতনাহীন এবং পাশ্চাত্যের তুলনায় নিকৃষ্ট, তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তার অধিক প্রয়োজন। তারপর 2 নম্বর লিখব প্রাচ্যের সভ্যতা অপবিত্র কুসংস্কারচ্ছন্ন, তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তার অনিবার্য। তৃতীয়ত এদেশে উচ্চ মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা চুঁইয়ে পড়া নীতি অনুসারে ক্রমশ সমগ্র সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে। এরপর পয়েন্ট করব বিতর্কের সমাপ্তি। এখানে এই পয়েন্টটা তোমরা একটু ঠিক করে লিখে নিও, এখানে হাইলাইট করতে ভুলে গেছি, তোমরা একটু ঠিক করে নিও। লিখব মেকলের প্রস্তাবে অসাধারণ যুক্তি থাকার ফলে প্রাচ্যবাদীদের মতামত অচিরেই স্তব্ধ হয়ে যায়। 1835 খ্রিস্টাব্দে বড়লাট বেন্টিং তাই ইংরাজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষাকেই এদেশের সরকারি নীতির মানদণ্ড হিসেবে নির্বাচন করেন। এখানেই প্রাচ্য পাশ্চাত্যবাদী শিক্ষা বিষয়ক বিতর্কের অবসান হয়। এরপর আমরা লিখব ফলাফল। লিখব প্রাচ্য বা দেশীয় শিক্ষার পরিবর্তে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় নব দিগন্তের উন্মোচন ঘটায়। বিদেশি ভাষা, বিদেশি সাহিত্য, বিজ্ঞান বিষয়ক শিক্ষার প্রসার ঘটে, ফলে এদেশে সাহিত্য এবং বিজ্ঞান চর্চায় নতুন দিক উন্মোচিত হয়। বাংলায় নবজাগরণের পথ প্রস্তুত হয়। এখানেই শেষ হলো তোমাদের ইতিহাস বিষয়ের
50 নম্বর মানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তর প্রসঙ্গে আলোচনা। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করে অবশ্যই জানাবে। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য অসংখ্য ক্লাস রয়েছে আমাদের এই চ্যানেলে।